বাংলাদেশ ক্রিকেট টিম একটা খুব গুরুতর ক্রিটিক্যাল কন্ডিশনে পড়েছে। আমাদের সেই বিখ্যাত মিডল এবং লোয়ার মিডলরা পৃথিবীর অন্যতম শক্তিশালীও এখন অনেকে বলছে মজা করে, শামীম, জাকের, সোহান, হৃদয়। বাংলাদেশ ক্রিকেট টিম এখন টি-20-তে সিরিজ হারা শুরু করেছে। কিন্তু সেই জায়গাটা একটা বড় ধাক্কা, কারণ আমাদের মিডল এবং লোয়ার মিডল অর্ডারটা আমাদের ঠিক হচ্ছে না। সলিউশন আসতো যখন বাংলাদেশে একটা প্রপার কোচিং ব্যাকআপ বা কোচিং লাইন আপ তৈরি হতো। বাংলাদেশ ক্রিকেট দলে জয়েন করার পরে প্রথম 10 ম্যাচ খেলার মধ্যে তারা সবার আগে বিয়ে করে। ক্রিকেটারদের ক্ষেত্রে এই কথাটা আসলে অনেক বেশি আমার মনে হয় যে আলোচনায় আসে। আমার মনে হয় সালাউদ্দিন স্যার আসলে বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে। আমাদের স্বাভাবিক যে খুনসুটি, স্বাভাবিক যে আলাপচারিতা, তার কিছুটা বাইরে কিছুটা গম্ভীর আলাপ আজকে আমরা করতে চাই, কারণ বাংলাদেশ ক্রিকেট টিম একটা খুব গুরুতর ক্রিটিক্যাল কন্ডিশনে পড়েছে। সেই ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে ওয়ানডে ক্রিকেটে খারাপ খেলতে খেলতে বাংলাদেশ ক্রিকেট টিম এখন টি-20-তে সিরিজ হারা শুরু করেছে, এবং এমন একটা দলের সাথে সিরিজ হারছে। হ্যাঁ, তারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা অত্যন্ত ভালো টি-20 ক্রিকেট দল, বাট তারা মাত্র নেপালের কাছে হেরে বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে অলরেডি সিরিজে হারিয়ে তারা একটা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী যে টুর্নামেন্ট বা পরবর্তী সিরিজ খেলতে যাবে। এবং বিশ্বকাপের আগের যে প্রস্তুতির মঞ্চ হিসেবে আমরা কল্পনা করছিলাম, সেইখানে বাংলাদেশ খুব ভালো একটা রিয়েলিটি চেক পেয়েছে। এখন আমার প্রশ্ন আমার আরেক মীরের কাছে, সেটা হচ্ছে এই যে রিয়েলিটি চেকটা, সেইখানে বাংলাদেশ কি এবার বিশ্বকাপে নেপাল বা ইতালির সাথে হারতে পারে? নেপাল বা ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, এবং তার মানে তারা নিজেদের যোগ্যতা দিয়েই কোয়ালিফাই করেছে। এবং বিশ্বকাপে বাংলাদেশও আগে যখন ভারতকে হারিয়েছিল 2007 বিশ্বকাপে বললো অঘটন, 99 বিশ্বকাপে পাকিস্তানকে হারালো বললো অঘটন। উইথ প্রপার টেস্ট মানে ক্রিকেট স্ট্যাটাস, উইথ প্রপার টেস্ট ক্রিকেট স্ট্যাটাস বাংলাদেশ ভারতকে হারিয়েছে। পাকিস্তানকে হারানোটা আসলে অঘটন ছিল, কারণ তারপরে 44টা ম্যাচ বাংলাদেশ টানা হেরেছে। আচ্ছা, আজকে যখন রায়হানের আমি ইন্ট্রোটা শুনছিলাম, আমার তখনই মনে হচ্ছিল যে আজকে আসলেই খুব গম্ভীর আলাপই হবে। কারণ হচ্ছে এই আমরা মির ভার্সেস মিরে আমরা যেটা করি সাধারণত, ওর প্রচুর অযুক্তি কুযুক্তি আমাকে শুনতে হয় এবং সেগুলোকে আমি খণ্ডন করার চেষ্টা করি সুযুক্তি দিয়ে। কিন্তু আজকে আসলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এবং ও যে বিষয়টা তুলেছে, আজকে আমি এইসব বক্তব্যের উত্তর দেব না, ডিফেন্ড করারও আমি কোনো অপশন পাচ্ছি না, বিকজ অফ কোর্স বাংলাদেশ টিম, বিকজ অফ আমাদের আমাদের সেই বিখ্যাত মিডল এবং লোয়ার মিডলরা পৃথিবীর অন্যতম শক্তিশালীও এখন অনেকে বলছে মজা করে, শামীম, জাকের, সোহান, হৃদয়। এবং তারা যে ধারাবাহিকভাবে অধারাবাহিক এবং ধারাবাহিকভাবে ব্যর্থ, এইটা আসলে আমি ঠিক কিভাবে তাদেরকে ডিফেন্ড করবো আই ডোন্ট নো। তবে রায়হানের এই যে কথাটাই অবভিয়াসলি এই মিরের সঙ্গে আমি পুরোপুরি ডিসঅ্যাগ্রি। মির যে কোনো ম্যাচে সবাই জেতার জন্য যায়, এবং বাংলাদেশে যখন জিততো এরকম মনে হতো যে আচ্ছা বাংলাদেশ জিতছে, কিন্তু ভাই এটা তো একটা খেলা, একদল জিতবে একদল হারবে, এবং এই রিয়েলিটি চেক হওয়াটা তো আরো ভালো। এটা তো খারাপ। ধরেন মাঝারি মানের একটা দলের কথা কল্পনা করি, এই মুহূর্তে 10টা টেস্ট প্লেইং নেশন বা 12টা টেস্ট প্লেইং নেশন খেলছে। তাদের মধ্যে যদি আমি চিন্তা করি, মাঝের যে 4-5টা দল, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা, আপনি কখনো কোনো বড় টুর্নামেন্টে দেখেছেন শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড হংকং এর সাথে হারতেছে? আপনি অঘটনের কথা বলছেন। ওমা, কেন এটা হয় না? মানে বড় টুর্নামেন্ট ছোট টুর্নামেন্ট, আমি বলছি ম্যাচের কথা। যে কোনো ম্যাচেই যে কোনো দল যে কোনো দলের, যেহেতু আমরা বড় টুর্নামেন্টকে কেন্দ্র করেই আলোচনাটা করছি, এখন আমরা একটা সিরিজ নিয়ে আলোচনা করছি, এবং যে সিরিজটার আগে বাংলাদেশ টানা 4টা সিরিজ জিতে এসেছে। এবং এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমরা হয়তো অনেকেই বলছি যে তারা তো নেপালের কাছে হেরেছে, কিন্তু আমরা ভুলে যাই ঠিক নেপালের আগে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে বিশেষ ক্রিকেটারের মতো করে কথা বলছেন, যিনি হচ্ছে বিশ্বকাপের আগে এবং পরে দুর্দান্ত পারফর্ম করেন, এবং তিনি বিশ্বকাপের পরের পারফরমেন্স দিয়ে বিশ্বকাপের যে পারফরমেন্স যে ল্যাকিংস ছিল সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেন অনেক সময়, ইন্টারভিউর হোক বা নানাভাবে হোক। হ্যাঁ, এগেন রায়হান, মানে এটা একটা আসলে খুবই প্রবলেম। মানে এই মির ভার্সেস মিরে একটা প্রোগ্রামের একটা আমার মনে হয় একটা অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড তো রাখা হচ্ছে। সবসময় এরকম ব্যক্তিগত আক্রমণ এটা না আমরা যখন পার্সোনাল চ্যানেলে গিয়ে করলে হয়। আমরা যখন একজন ক্রিকেটারকে নিয়ে আলাপ করছি, ক্রিকেটারকে নিয়ে কথা বলছি, তিনি তো একজন ব্যক্তি, তার খারাপ এবং ভালো দুইটাই আসবে। তো তার খারাপটা যখন বলবো, অ্যানালাইসিস করব, তখন এটাকে আক্রমণ হিসেবে কেন দেখানো হবে? আচ্ছা, ওকে, আমি কিন্তু আজকে বলেছি প্রথমবারের মতো আমরা মির ভার্সেস মিরে একমত আমি হয়েছে যে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না টি-20, এবং অবভিয়াসলি এর একটা মানে এটা একটা অবশ্যই বড় রিয়েলিটি চেক। সামনে ওয়ার্ল্ড কাপের আগে আমরা ভাবছিলাম দল টানা 4টা সিরিজ জিতেছে, এশিয়া কাপে যাই হোক একটা পারফরমেন্স করেছে, সামনে বিশ্বকাপের একটা ভালো সময় আছে, নিজেদের দল হিসেবে গড়ে উঠবে।
কিন্তু সেই জায়গাটা একটা বড় ধাক্কা, কারণ আমাদের মিডল এবং লোয়ার মিডল অর্ডারটা আমাদের ঠিক হচ্ছে না, কেউই সেখানে ঠিক ক্লিক পারফর্ম করতেছে না, করতে পারছেন না। এবং একই সাথে আমি আজকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, একদম please. প্রিসাইজ প্রশ্ন। ওকে, থ্রি ইডিয়টস একটা বিখ্যাত ডায়লগ আছে যে তুমি এক্সিলেন্সের পেছনে ছোট, সাকসেস অটোমেটিক্যালি তোমার পেছনে ছুটবে। বাট বাংলাদেশ ক্রিকেট টিম এমন একটা জায়গায় এমন কিছু ইন্টারভিউ বা এমন কিছু সাক্ষাৎকার দেয় কখনো কখনো, আমি বাংলাদেশের এখন এই মুহূর্তে যদি বেস্ট স্টারের কথা বলি, লিটন কুমার দাস, তিনি একটা সাক্ষাৎকার একবার বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা, যে ভাই 25-26 গড় কি খারাপ? চামিন্দা ভাসের টেস্ট ক্রিকেটে গড় ছিল 24, তিনি হচ্ছে একজন পেস বোলার, তিনি ওইভাবে কখনো ব্যাটিং এক্সাম্পলটা বাংলাদেশেও দেওয়া যায়, জাকের, সোহান, শামিমের সঙ্গে আমাদের তানজিম সাকিবের ব্যাটিং গড়ের খুব বেশি পার্থক্য নেই আসলে। এবং বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম, তার গড় হচ্ছে 20-এর মতো। সো আমরা যখন একজন ক্রিকেটারের মুখে, যিনি হচ্ছে সো কল্ড বাংলাদেশের বেস্ট আসলে স্টারডমের দিক থেকে হোক, ব্যাটিং ক্যালিবারের দিক থেকে হোক, ক্যালিবার বলছি, পারফরমেন্স না, তিনি যখন বলেন 25-26 গড় কি খারাপ, ওইখানে কি বাংলাদেশ দলের যে মেন্টালিটি, যে মিডিওক্রিটি বা লোয়ার মিডিওক্রিটি, এটা কি প্রকাশ পায়? এটা আসলে শুধু বাংলাদেশ দলের না, আমার মনে পুরো জাতি হিসেবে আমরা খুবই একটা, আমরা কি বলে ওই যে মিডিওক্রিটি শব্দটাই চলে আসে, এবং ক্রিকেটারদের ক্ষেত্রে এই কথাটা আসলে অনেক বেশি আমার মনে হয় যে আলোচনায় আসে, এবং আসা উচিত যে আমাদের ক্রিকেটাররা ধরুন কয়জন 100টা টেস্ট খেলতে চান, কয়জন 20টা টেস্ট সেঞ্চুরি করতে চান, আর কয়জন আসলে একটা গাড়ি বাড়ি, একটা নারী এবং নিজের একটু সামান্য নাম ফেম হয়ে গেলে তারা সেটাতে স্যাটিসফাই হন। এক্স্যাক্টলি, আমি বেশ কয়েকটা উদাহরণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেট দলের যারা মাত্র ক্রিকেটে ঢুকে, জাস্ট ক্রিকেটে ঢুকেছে, তারা সবার আগে যেই কাজটা করে, এটার নাম বলেন তো? কি জানি না আমি। বাংলাদেশ ক্রিকেট দলে জয়েন করার পরে প্রথম 10 ম্যাচ খেলার মধ্যে তারা হচ্ছে সবার আগে বিয়ে করে। মোটামুটি আপনি প্রত্যেকটা ক্রিকেটার, আপনি যদি এটা তো ভালো, রায়হান, এটা কি খারাপ? আমি ভালো বা খারাপ, আমি এটা নিয়ে দেখছি অনেকেই খুবই পক্ষে বলে এটা তো ভালো, ভালো বা খারাপ এই অ্যাঙ্গেল থেকে আমি বলতেছি না, বাট when you are a professional ক্রিকেট, আপনি দেখবেন যে কেএল রাহুল, বিরাট কোহলি, আমি উপমহাদেশের পার্সপেক্টিভ থেকেই বলতেছি, যেহেতু আমাদের সংস্কৃতি এবং পারিবারিক বন্ধনের বিষয়গুলো অনেক বেশি মেলে, তারা কিন্তু লাইফে একটা পর্যায়ে গিয়ে যখন হচ্ছে তারা অনেক বেশি মেন্টালি সেটেলড, তাদের ক্রিকেটটা ওইভাবে ফ্লারিশ করেছে, এবং একই সাথে তারা ওয়ার্ল্ড লেভেলে ওয়ার্ল্ড বিটারদের সাথে কম্পিট করেছে, তখন তারা এই সিদ্ধান্তগুলো নেয়। বাট বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে যে, আমি বিয়েটা একটা উদাহরণ হিসেবে বলছি, এর বাইরে হচ্ছে ধরেন আমি একজন ক্রিকেটারের কথা বলতে পারি, তাকে আমি ইন্টারভিউ করছিলাম একবার, ইন্টারভিউর মধ্যে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এইম কি, আপনার জীবনের ইচ্ছা কি? সে হচ্ছে আমাকে বলেছে যে তার ক্রিকেট খেলে তার জীবনের ইচ্ছা তার গ্রামের বাড়িতে যাতে রাস্তা পাকা হয়। আমি জাস্ট এই চিন্তাটা এইভাবে আমি ন্যারেট করতে চাই যে তার ক্রিকেটীয় চিন্তা অনেক বেশি তার পারিবারিক এবং বৈষয়িক চিন্তার সাথে কনফ্লিক্ট করে, অথবা এলাকায় আসলে খুব অবহেলিত, সেখানে একটা পাকা রাস্তা আসলেই দরকার। এটা অবশ্যই দরকার, এটা সরকারের কাজ, এটা প্রশাসনের কাজ, মানে ইউ ক্যান সে টু ইওর অ্যাডমিনিস্ট্রেশন। এটা বোধহয় জনপ্রিয় হওয়ার জন্য বলে, মানে সোশ্যাল মিডিয়ায় একটু, না উনি ইলেকশন করেন না, উনি সাকিব বা মাশরাফি না। ওকে, না না, বাট তারপর আমি জাস্ট বলছি না, কিন্তু আমি কিন্তু এর সঙ্গে আরেকটা জিনিস যদি যোগ করি, আমাদের ক্রিকেটাররা ধরুন যে সমস্ত সিনিয়র ক্রিকেটাররা, এবং তাদের পরে তো জেনারেশন বাই জেনারেশন আর নতুন ক্রিকেটার আসে, তো ধরুন একজন একেবারেই ড্রেসিং রুমে নতুন একটা ক্রিকেটার, সে কিন্তু ওই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে একটা গ্রুমিং হওয়ার একটা সুযোগ থাকে। এখন ওই সিনিয়র ক্রিকেটাররা কি করেন, এটাও আসলে আমি জানি না এইভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু ব্যাপারটা যেটা হয় যে তারা আসলে অনেক বেশি বৈষয়িক চিন্তায় থাকেন, এবং তারা ওই নতুনদেরও নাকি উদ্বুদ্ধ করেন এই সমস্ত দিকে। আমার কেন জানি মনে হয় আমরা ওই জেনারেশন যে কাট অফটা আমাদের পঞ্চপাণ্ডব এবং সো কল্ড যে দুইটা ডিভাইডেশন তৈরি হয়েছে, সেদিক থেকে আমি পঞ্চপাণ্ডবের পারফরমেন্সের দিক থেকে না, মেন্টালিটির দিক থেকে অনেক অনেক এগিয়ে রাখবো। 2007 সালে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, 2013-14 সালে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ডিফারেন্ট ছিল। 7 বছরে তারা তাদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা লিটন দাস বা সৌম্য সরকার কখনোই নিতে পারেন নাই। তামিম ইকবাল 2007 সালে যেই বোল্ড অ্যাগ্রেসিভ যেই অরাই ছিল, তিনি ওয়ানডে ক্রিকেটে নিজেকে বদলে একটা বেটার পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মুশফিকুর রহিম ওয়াজ এ মিডিওকার ব্যাটসম্যান, এবং যখন আমি তখন স্কুলে পড়তাম, আমি যেই রকম ক্রিকেট বুঝি, আমি পাইলটের জায়গায়, খালেদ মাসুদ পাইলটের জায়গায় মুশফিকুর রহিমকে একেবারেই পছন্দ করতাম না, না না অ্যাঙ্গেল থেকে আমার মনে হতো মুশফিক কেন এইখানে, মুশফিক কেন? বাট মুশফিক নিজেকে প্রুভ করেছেন, ওয়ার্ল্ড কাপে পারফর্ম করেছেন, তিনি উইকেটের পিছনে তার অনেক ফ্লজ আছে, বাট তিনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছেন। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটার মধ্যেই আমার সবচেয়ে বড় আপত্তির জায়গা বলতে মানে বুঝি না আমি এই চেষ্টাটা এই যুগের ক্রিকেটারদের বা আফটার 2015 যারা ক্রিকেটার, মানে ওই নিবেদন, আমি এক একজন ক্রিকেটারের আমি নাম ধরে ধরে বলতে পারবো। লিটন কুমার দাস, যিনি মনে করেন 25-26 গড় ভালো,
সাব্বির রহমান, তিনি তার অরা এবং তার ইগো, এই দুইটার মধ্যে যে ক্ল্যাশ, তিনি কখনোই এটা সামলাতে এনামূলক পারেননি। বিজয় ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করলে এনামুল হক বিজয়ের আলাপ এখানে আসেই না, উনি এটার যোগ্যই না। এরপরে যদি বলি সৌম্য সরকার, সৌম্য সরকার প্রতিবার এক একটা সিরিজে আসে, তাকে নিয়ে একটা এক্সট্রা হাইপ তৈরি হয় প্রচুর। মানে সৌম্য সরকার বিভিন্ন সময় যখন, এবং প্রতিটা টি-20 বিশ্বকাপের আগে দুই জনের নাম, ডিড ওয়েল ইন ওডিআই রাইট? খারাপ ভালো তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি কি এই পারফরমেন্সটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। এরকম একটা দুইটা ম্যাচ সৌম্য সরকারের কিন্তু এই সেদিনও। আমরা আজকে এত আমাদের মতের মিল কিভাবে হলো খুবই অবাক হলো, মানে বাংলাদেশের প্রসঙ্গ তো, এবং সেখানে আসলে আমরা আমি শুরুতেই আপনাদের একটা কথা বলে দিয়েছিলাম যে আজকের শোটা একটু সিরিয়াস হবে, এবং সেই সিরিয়াসনেস যখন আমাদের আসে, আপনি যখন আমাকে পার্সোনালি অ্যাটাক না করেন, তখন মনে হয় আমাদের মতের মিলটা অবভিয়াসলি আসবে। আমি পার্সোনাল অ্যাটাক কখনোই করি না, এবং এটা করা উচিতও না, যেটা এটা কি মানে ফিঙ্গার্স ক্রসড, তুই সবসময় এটা করিস রায়হান। আচ্ছা আচ্ছা মীর, আমরা এখন আবার একটু কাজের কথা আমরা আসলে শেষ করি, আমরা তো প্রবলেমগুলো নিয়ে কথা বললাম, ওকে অলরাইট, দেন হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন আসতো যখন হচ্ছে বাংলাদেশে একটা প্রপার কোচিং ব্যাকআপ বা কোচিং লাইন আপ তৈরি হতো। তো বাংলাদেশের সিদ্ধান্তগুলো অনেক বেশি হয় যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, মানে সরি, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট না, বাট অনেকেই আছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ব্যক্তিগত আক্রমণ, তাদের কিছু বক্তব্য অনেক সময় চলে আসে এইভাবে যে আমার মনে হয় সালাউদ্দিন স্যার আসলে বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে। সালাউদ্দিন স্যার আছেন ড্রেসিং রুমে এই মুহূর্তে, এবং বাংলাদেশ ক্রিকেটের বদলটা খুব একটা এভিডেন্ট। এবং জাকেরের খেলার পেছনে অনেকেই সালাউদ্দিন স্যারের অবদানটাকেই বড় করে দেখেন। কোনো সমস্যা নেই, প্রত্যেকটা কোচেরই একজন প্রিয় পাত্র থাকে। এটা স্যার অ্যালেক্স ফার্গুসন থেকে শুরু করে জোসে মরিনিও থেকে শুরু করে আমাদের চান্ডিকা হাথুরু সিং, প্রিয় ক্রিকেটার থাকে। বাট আপনি যখন দেখবেন ওই নির্দিষ্ট ক্রিকেটার যিনি অনূর্ধ্ব 19 থেকে শুরু করে আপনার বয়স ভিত্তিক কোনো দল, কোনো লিগ, কোথাও কখনো ক্যাপ্টেন্সি করেননি, তাকে জাতীয় দলের ক্যাপ্টেন্সিতে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন, সেখান থেকে আমার মনে হয় প্রবলেমটা শুরু হয়। এবং এই যে ইগো ক্লাশ, বাংলাদেশ ক্রিকেটের আগে ইগো ক্লাশ ছিল দুইটা, সাকিব ভার্সেস তামিম। এখন অনেকগুলো ছোট ছোট ইগো ক্লাশ কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আছে। আপনি দেখবেন শান্ত মিরাজের কথা মেলে না। এটা হয়তো পার্সোনালি আমি এটা ইভ্যালুয়েট করবো না, বা আমার কাছে কোনো প্রমাণ নেই, ওইভাবে আমি ব্যাখ্যা করতে পারবো না। বাট শান্ত ক্যাপ্টেন্সি ডিক্লাইন করেছেন, কারণ তাকে যখন ক্যাপ্টেন্সি থেকে সরানো হয় ওটা খুবই দৃষ্টিকটু ছিল, এবং শান্ত বাজে পারফর্মার দেন। হ্যাঁ, এই সমস্ত পুরনো প্রসেস স্ট্রাকচার বাংলাদেশ দলের কোনো কিছু আসলে ঠিকঠাক হয় না কোচিং প্যানেল, এবং হ্যাঁ সোশ্যাল মিডিয়ার দ্বারা আসলে অনেক বেশি তাড়িত হয় বলে মনে হয়। যাতে সোহানকে অনেক কথা হচ্ছে, তাহলে সোহানকে এখন খেলা। এবং আপনার সাথে আমার প্রি টক শো ডিসকাশন একটা ছিল যে আপনি প্রায় বলেন যে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে কোনো আসলে আমাদের তেমন কোনো সমস্যা নেই। আমরা এখন রিসেন্টলি ম্যাচই জিতছি আমাদের বোলারদের পারফরম্যান্সে, এক্স্যাক্টলি সবগুলো ফর্মেটে। আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি, এই দলটা যখন ভারতের মাটিতে যাবে, একটা প্রপার ব্যাটিং উইকেটে বল করবে, আপনি কি তাদের উপর ভরসা রাখতে পারবেন? 2023 বিশ্বকাপে আমরা দেখেছি যখন হচ্ছে আপনার হেনরি ক্লাসেন বোলিং করছিল এবং হাসান মাহমুদরা, হেনরি ক্লাসিক ব্যাটিং করছিলেন এবং হাসান মাহমুদরা বোলিং করছিল, মানে আমার কাছে মনে হচ্ছে একাডেমি বোলারদের বলে যেভাবে পিটায় ওরা নেটে, ওইভাবে পিটাচ্ছিল জাস্ট। আমার মনে হয় এত দূর যেতে হবে না, বা এটা এই হাইপোথিসিস দেওয়ার দরকার নেই। আমরা যদি এই সিরিজের দিকেই তাকাই, ওয়েস্ট ইন্ডিজ মানে জাস্ট একটা মিরপুর থেকে চিটাগাঙ্গে তাদের পার্থক্যটা কি হয়েছে, এবং এক্ষেত্রে একটু লাকি ওয়েস্ট ইন্ডিজ আমি বলবো, আনলাকি বাংলাদেশ, যারা তিনটা মানে টসগুলো হেরেছে। ওডিআইতে কিন্তু আমরা সবগুলো ম্যাচ টসে জিতেছে, বাংলাদেশ ব্যাট করেছে, মানে একটা ইজি ফরম্যাট ছিল। ওডিআইতে তো আসলে টি20তে ব্যাপারটা বাংলাদেশ সিরিজ হেরে যায় প্রথম দুই ম্যাচেই, দুটো ম্যাচেই টস হারে, পরে ব্যাট করতে হয়, এবং বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন হলেই না পুরো দলটা তখন মানে আমার কাছে যেন মনে হয় প্রায়শই কোনো প্ল্যান বি থাকে না এই দলটার। যেরকম মির রাহান মাসুদ মাঝে মধ্যে বলতে বলতে মানে ও কি বলে, ও নিজেই জানে না আসলে কি বলছে। তো বাংলাদেশ দলেরও মাঝে মধ্যে খেলা দেখে মনে হয় যে তারা আসলে ক্লুলেস ব্যাটিং করছে, ক্যাচ ছাড়ছে, স্লিপের ক্যাচ লিটন কুমার দাস নিতে যাচ্ছে। তো এই সমস্ত ভজঘটগুলো পাকে। মানসিকতার সমস্যার কথা যখন আসে, আমি বারবার একটা স্মৃতিতে চলে যাই। 2014 বিশ্বকাপে বাংলাদেশ হংকং এর সাথে হেরেছিল, বাট বাংলাদেশ কোয়ালিফাই করেছে। তো যখন কোয়ালিফিকেশনের ওইটা আসে, বাংলাদেশের একটা পর্যায়ে ছিল যখন হচ্ছে বাংলাদেশ হংকং এর সাথে হারতেছে, বাট কোনো একটা রান বা কোনো একটা কিছু একটা করলে হয়তো বাংলাদেশ যে পয়েন্ট টেবিল রেট এগুলো এগিয়ে যাবে। তখন সাকিব আল হাসান, একটা দৃশ্য আমার মনে পড়ে, স্কোরবোর্ডের দিকে তাকায়, সে হচ্ছে স্কোরবোর্ডে ওই জিনিসটা স্বস্তি পেয়ে সে খুব খুশি হয়ে একটা হাতে তালি দেয়। এবং আমার কাছে মনে হয়েছে এইটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আসল চিত্র, যে আমরা হংকং এর কাছে হারতেছি এটা ব্যাপার না, বাট আমরা কোয়ালিফাই করতেছি, তো আমরা বিশ্বকাপের ওই পর্যায়ে খেলবো। এরপরে মানে ওই প্রশ্নটাও তাহলে আমরা রেখে যেতে চাই। বাংলাদেশ কিন্তু 2016 টি20 ওয়ার্ল্ড কাপে একেবারে খারাপ করেনি, নিউজিল্যান্ডকে ভালো একটা জবাব দিয়েছিল, ভারতের বিপক্ষে ওই 3 বলে 2 রান না হলে হয়তো ডিফারেন্ট সিনারিও হতো, পাকিস্তানের সাথে প্রতিটা টি20 বিশ্বকাপে বাংলাদেশের জয়ের একটা সিচুয়েশন থাকে, বাট বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায়। এরপরে এসে 2021 সালের টি20 বিশ্বকাপে যেটা হয়েছে, বাংলাদেশ
স্কটল্যান্ডের সাথে হেরে শুরু করে, তারপরে আবার ওই যে কোয়ালিফিকেশন ওই যে সেই বাংলাদেশ বড় টুর্নামেন্টে গেলে না আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি আচ্ছা এই একটা বা দুটো ম্যাচ জিতবে, কার কার সাথে জিতবে সেটা আমরা বলে দিই, এবং ওই ম্যাচগুলো জিতলেই বাংলাদেশের এবং তাই কোনো না হয়। কোনো ভাবে এই যে তাহলে সহযোগী শেষ একটা করে। দেশের আচ্ছা সাথে অলরাইট, আজকে প্রোগ্রামটা মজা হচ্ছে না, আমরা দুইজন একই লাইনে কথা বলছি, মানে এবং না মজা হবে এই না। কারণে মজা হবে কারণ আপনি একটা জায়গায় আমার সাথে দ্বিমত পোষণ করেছেন কোন একদম জায়গায়? শুরুতেই, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দল এবার টি-20 বিশ্বকাপে নেপাল অথবা ইতালির সাথে হারবে। হ্যাঁ এইটাতে কারণ হচ্ছে আমার আপত্তি যে তুই বাংলাদেশকে ছোট করছিস নাকি আসলে ইতালি এবং নেপালকে ছোট করছিস, যেটা অ্যাকচুয়ালি কাউকে ছোট করার কিছু স্পোর্টস, এবং স্পোর্টসে যে কোনো দলে জিতবে, এন্ড দ্যাটস দ্য বিউটি অফ স্পোর্টস, রাইট? বাট তুলনামূলক কম শক্তিশালী দলের সাথে যারা হচ্ছে আবার এই তুলনামূলক কম ইন্টারন্যাশনাল শক্তিশালী। এক্সপোজার ওইভাবে পাই না, যাদের নিজেদের মাঠে ওইভাবে, নেপালের মাঠে কখনো ভারত গিয়ে ক্রিকেট খেলেছে বা ওয়েস্ট ইন্ডিজ গিয়ে ওইভাবে আচ্ছা ক্রিকেট ইতালিতে কি সুযোগ সুবিধা পায় এটা তো আমরা জানি না আসলে, একটা ইউরোপিয়ান কান্ট্রি অবভিয়াসলি, এবং সেখানে আমার কাছে মনে হয় রডি বার্নস, তাদের স্যালারি কত আই ডোন্ট নো অবশ্য এখনো। এটা কিন্তু রডি বার্নস খেলছে, ইয়া রডি বার্নস খেলছে এবং তিনি ভাই তাদের কিন্তু স্যালারি আর যাই হোক, আমি একটা জিনিস ইউরোতে পেমেন্ট পাই তারা, সো ইউরোর এখন কনভার্সন রেট ইজ ভেরি ভেরি হাই। আচ্ছা আমরা এই আলাপটা আজকের মতো এখানে শেষ করি মির ভার্সেস মিরে। একটা প্রশ্ন রেখে, আমরা তো অনেকগুলো প্রশ্ন এবং উত্তর খোঁজার চেষ্টা করছি, বাট একটা প্রশ্ন সবসময় কানে বাজে মির রাহান, এই প্রশ্নটা আমি তোর কাছে করতে দর্শকদের কাছে হচ্ছে, এটাই কি আসলে বাংলাদেশ ক্রিকেটের সামর্থ্য যে তারা শেষ পর্যন্ত ওই একই বৃত্তে ঘুরপাক খাবে, মাঝে মাঝে জিতবে এবং মানে একটা লেভেল আপ তারা করতে পারবে না? ওয়ান ডেতে 200-250 রানের টিম বাংলাদেশ, টি-20তে 160 রানের টিম বাংলাদেশ, এটাই কি আসলে 160 আসলে করতে পারছে না সত্যি ইয়া কথা সো বলতে। সো সো এই প্রশ্নটার উত্তর আমি জানি না কার এবং কাছে আছে। টি-20 এবং ওয়ানডেতে বাংলাদেশ গত 12 ম্যাচে সর্বোচ্চ রান হচ্ছে 248 এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে। জাস্ট এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে তার আগের 12 ম্যাচে বাংলাদেশ কখনো 250 রান স্পর্শ করতে পারেনি। আচ্ছা একটা কথা এবং আগে বাংলাদেশের লেভেলটা আপনার ওই যে পঞ্চপাণ্ডবের কথা এখন অনেকেই টিটকারি মেরে বলে, পঞ্চপাণ্ডব ওরা এই ছিল ওই ছিল, পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পরে বাংলাদেশের ক্রিকেটের লেভেলটা একদম ধাপ করে ইয়া মিডিওকার দল গুলো থেকে পূরণ হচ্ছে না, যেটা লোয়ার মিডিওকার দলে চলে কে এসেছে। বলেছে রিসেন্টলি? রুবেল হোসেন বলেছে, 7-8 থেকে শুরু করে, হ্যাঁ আবার রুবেল হোসেনের সাথে আমি দ্বিমত পোষণ করি। রুবেল হোসেন ওয়াজ দ্য ওয়ান যিনি হচ্ছে বাংলাদেশকে সেই যে নিদাহাস ট্রফির সেই ম্যাচ থেকে শুরু করে নানা ম্যাচে তিনি, রুবেল হোসেনের নামে কিন্তু একটা একাডেমি অ্যাওয়ার্ডও আছে, যেই বলারই হচ্ছে টি-20তে এক ম্যাচে ইজ ইট স্টার্টেড বাই ইউ, মানে একাডেমি অ্যাওয়ার্ড থেকে এটা তোর মাধ্যমে? না এটা ফেসবুকে খুব ফেমাস, মুখতার আলী একাডেমি অ্যাওয়ার্ড, এনামুল হক Yeah, বিজয় একাডেমি yeah. অ্যাওয়ার্ড আর রুবেল হোসেন একাডেমি Yeah. অ্যাওয়ার্ড, এই তিনটা ফেসবুকে বেশ বিখ্যাত। Alright, আমরা আর সামনে যেতে চাই না, কারণ আসলে এখন ডিসকাশন ইজ গোয়িং মানে ডাউন বাংলাদেশ টিমের পারফরমেন্সের মতো। তো এগেইন ওই প্রশ্নটাই বরং থাকলো যে বাংলাদেশ দলের সামর্থ্য আসলে এটা কিনা, এবং বাংলাদেশ দল আলটিমেটলি আমরা এটা নিয়ে যখন কথা বলছি তখন একটা কথা প্রায়শই শোনা যায়, এবং আমরা বাংলাদেশের ট্রাই হার্ডকোর ফ্যান যারা আমরা, নট এই মিডের মতো আমাদের মতো, যে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, সেই কথাটা কি এখনো মানে একই রকম আওয়াজে আমরা বলতে পারি? এই প্রশ্নটা থাকছে। এটা বলতে পারে অবশ্যই, হারলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। অলরাইট, বাই বাই।